প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমরা পড়ব নবম অধ্যায়ের অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের লিমিট বা সীমার কিছু অংশ, ফাংশনের অন্তরীকরণ এবং অবিচ্ছিন্নতা। আমি তোমাদের সাথে আছি ডক্টর মোহাম্মদ আতাউল্লাহ, সহকারী অধ্যাপক গণিত, নবীনগর সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া। ইতিপূর্বে আমরা লিমিট নিয়ে আলোচনা করেছিলাম, তার এই ধারাবাহিকতা আজকে আমরা লিমিটের আর কিছু গাণিতিক সমস্যা দেখব, তারপর অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ নিয়ে কথা বলব। এখানে একটা গাণিতিক সমস্যা দেখা যাচ্ছে লিমিটের। লিমিট x টেন্ডস টু পাই বাই 2 1 মাইনাস sin x বাই পাই বাই 2 মাইনাস x হোল স্কয়ার এর লিমিটিং ভ্যালু আমরা বের করব। আমরা ধরে নিচ্ছি x ইজ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস h। এখানে যেহেতু আমরা বলছি x টেন্ডস টু পাই বাই 2, তার মানে x এর মান পাই বাই 2 না, তার চেয়ে খুব নিকটবর্তী। আমরা ধরে নিচ্ছি সেই নিকটবর্তী সমান হবে যদি এর সাথে h যোগ করা হয়, মানে x ইজ ইকুয়াল টু পাই বাই 2 প্লাস h, যখন h এর মান শূন্যের খুব কাছাকাছি। তাহলে এখানে আমরা পাচ্ছি লিমিট x টেন্ডস টু pi by 2 1 minus sin x by pi by 2 minus x whole square equal to limit h tends to 0 1 minus sin pi by 2 plus h by pi by 2 minus pi by 2 minus h whole square। এখানে আমরা যে রিপ্লেসমেন্টটা করলাম x is equal to pi by 2 plus h, সেই মানটা আমরা এখানে বসাচ্ছি x এর পরিবর্তে। তাহলে আমরা পাচ্ছি কি limit h tends to 0 1 minus cos h by h square equal to limit h tends to 0 1 minus cos 2h by 2 whole square। এখানে cos h কে আমরা cos 2 into h by 2 আকারে লিখছি। পরবর্তীতে আমরা cos 2x বা 2h by x এর সূত্র বসাবো। আমরা জানি 1 minus cos 2 theta equal to 2 sin square theta, সেই হিসাবে এখানে লিখছি 1 minus cos 2h by 2 equal to 2 sin square h by 2, নিচে আমাদের h স্কয়ার ছিল সেটা লিখে দিচ্ছি, ইকুয়াল টু হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 2 sin square h by 2 বাই 4 h স্কয়ার বাই 4। এখানে h স্কয়ারের নিচে আমরা একটা 4 লিখছি এবং উপরে 4 গুণ করে দিচ্ছি, তাহলে আমাদের আগে যে মান ছিল নিচে h স্কয়ার সেটা থাকবে, আর 1 মাইনাস cos 2x এর সূত্র হচ্ছে 2 sin স্কয়ার h by 2, সেই সূত্র লিখলাম। লিখে আমরা এটাকে sin থিটা বাই থিটা ফর্মে নেওয়ার চেষ্টা করি। উপরে ছিল 2, নিচে 4, ভাগ করে দিলে হাফ থাকবে। লিমিট h টেন্ডস টু 0 এর পরিবর্তে আমরা লিখছি h by 2 টেন্ডস টু 0। h যদি শূন্যের নিকটবর্তী হয় তার অর্ধেক অবশ্যই শূন্যের নিকটবর্তী হবে, তাই উপরে লিখছি আমরা sin স্কয়ার h by 2, নিচে h স্কয়ার বাই 4 কে লিখছি h by 2 হোল স্কয়ার। এখন আমরা যদি sin h by 2 by h by 2 হোল স্কয়ার চিন্তা করি, তাহলে আমরা জানি লিমিট থিটা টেন্ডস টু 0 sin থিটা বাই থিটা ইকুয়াল টু 1, সেই অনুসারে এখানে লিমিটিং ভ্যালু আসে 1 স্কয়ার, 1 স্কয়ার করলে সে 1ই থাকবে, হাফের সাথে গুণ করলে হাফ হবে। তাহলে আমাদের রেজাল্ট হচ্ছে
হাফ। এখানে আরেকটা গাণিতিক সমস্যা, লিমিট h টেন্ডস টু 0, h টেন্ডস টু ইনফিনিটি, মানে h এর মান x এর মান অনেক বড় যদি হয় তবে 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x এর মান বের করতে হবে। যেহেতু x এর মান ইনফিনিটি অনেক বড়, তাহলে 2 টু দি পাওয়ার x ইনফিনিটি হয়ে যাবে। আবার sin h বাই 2 টু দি পাওয়ার ইনফিনিটি ইকুয়াল টু sin 0 এর নিকটবর্তী হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিমিটিং ভ্যালু প্রয়োগ করে একটা মান বের করার চেষ্টা করব। দেওয়া আছে আমাদের যে প্রবলেমটা দেওয়া ছিল সেটা আমরা লিখছি, এখন এটাকে রিপ্লেস করব। b বাই 2 টু দি পাওয়ার x কে ধরব থিটা, তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু হবে b বাই থিটা। যদি x টেন্ডস টু ইনফিনিটি হয় তাহলে থিটা টেন্ডস টু 0 হবে। 2 টু দি পাওয়ার x 2 এর উপর যদি অনেক বড় মান বসাই, b কে সেই মান দিয়ে ভাগ করলে শূন্যের কাছাকাছি চলে যাবে, মানে থিটার মান শূন্যের নিকটবর্তী হবে। তাহলে আমরা লিখতে পারি লিমিট থিটা টেন্ডস টু 0, 2 টু দি পাওয়ার x এর পরিবর্তে লিখব b বাই থিটা ইন্টু সাইন থিটা। এখন b কে আমরা সামনে নিয়ে যাব আর সাইন থিটার নিচে একটা থিটা লিখব। লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা ইকুয়াল টু 1, আমরা এই সূত্র আগে ব্যবহার করেছি। তাহলে আমরা পাবো কত, b ইন্টু 1 ইকুয়াল টু b। তাহলে দেখা যাচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 2 টু দি পাওয়ার x sin b বাই 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু b। এবার আমরা যে গাণিতিক সমস্যাটা সমাধান করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কয়ার। এখানে e টু দি পাওয়ার x এর আমাদের একটা সূত্র জানা আছে এবং e টু দি পাওয়ার মাইনাস x এর একটা সূত্র জানা আছে। এই সূত্র দুটো আমরা এখানে বসাবো। e টু দি পাওয়ার x এর সূত্র হচ্ছে 1 প্লাস x বাই ফ্যাক্টোরিয়াল 1 প্লাস x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 আপ টু ইনফিনিটি প্লাস e টু দি পাওয়ার মাইনাস x। আগের টার্মই থাকবে, শুধু একটা প্লাস একটা মাইনাস অল্টারনেট করে আসবে। আর মাইনাস 2 কে আমরা পরে লিখলাম, পরে যে x স্কয়ার ছিল সেটা x স্কয়ার যা আছে তাই রেখে দেব। এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এখানে 1 এর সাথে 1 যোগ হয়ে যাবে, 2 হবে, বাইরে একটা 2 আছে সেটা কেটে যাবে। আর x এর যে বিজোড় পাওয়ারগুলি সেগুলো একটা প্লাস একটা মাইনাস থাকবে, ফলে এগুলো কেটে যাবে, থাকবে জোড় পাওয়ারগুলি দুই ব্র্যাকেটের মধ্যে থেকে দুটা করে আসবে। আমরা 2 ইন্টু জোড় পাওয়ার x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 ইন্টু x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 এইভাবে লিখি। লেখার পর আমরা উপর থেকে x স্কয়ার কমন নিয়ে নিচ থেকে x স্কয়ারের সাথে কেটে দেব। তাহলে থাকবে কি 2 ইন্টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস 2 ইন্টু x স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস ডট ডট আপ টু ইনফিনিটি পর্যন্ত থাকে। এখন আমরা লিমিট x টেন্ডস টু 0 বসাবো। বলছে যে x এর মান শূন্যের নিকটবর্তী। x এর মান যদি শূন্যের নিকটবর্তী হয় তার পাওয়ার আরো ক্ষুদ্র হবে, শূন্যের আরো নিকটবর্তী হবে। তাহলে এখানে দ্বিতীয় পদের যে মান x স্কয়ারের মান প্রায় শূন্য হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এটাকে বাদ দিয়ে দিতে পারবো। এই মানটাকে ইগনোর করে শুধু প্রথম টার্মটাকে যদি বিবেচনা করি লিমিট বসানোর পরে, তাহলে আমরা পাবো কত, 2 ইন্টু 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু হাফ ইকুয়াল টু হবে 1। দ্বিতীয় পদটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার প্লাস e টু দি পাওয়ার মাইনাস x মাইনাস 2 বাই x স্কয়ার ইকুয়াল টু 1।
এবার আমরা ফাংশনের অবিচ্ছিন্নতা বা কন্টিনিউয়াস ফাংশন কি সেটা দেখব। কন্টিনিউয়াস মানে হচ্ছে যেটা চলমান, যার কোনো ছেদ থাকবে না, অবিচ্ছিন্ন। এখানে একটা চিত্র দেখা যাচ্ছে, প্যারাবোলার চিত্র। এই চিত্রটা একটু ফাঁকা আছে দুই দিকেই, ডান দিকে এবং বাঁ দিকে, তাহলে এটা বিচ্ছিন্ন অবস্থায় আছে। এটা বিচ্ছিন্ন হলে কন্টিনিউয়াস হবে না, ডিসকন্টিনিউয়াস হবে। আরেকটা চিত্র দেখি আমরা। দ্বিতীয় চিত্রটা মাঝে কোনো ছেদ নেই, যেহেতু ছেদ নাই এটা অবিচ্ছিন্ন, মানে একটা কলম দিয়ে একটানে চিত্রটা আঁকা যাবে। উপরেটা আঁকতে হলে আমাকে কলমটা আবার তুলে নিয়ে একটু গ্যাপ রেখে তারপর আবার আঁকতে হবে। এই যে উপরের চিত্রটা হচ্ছে বিচ্ছিন্ন আর পরেরটা হচ্ছে অবিচ্ছিন্ন। তাহলে ফাংশনের সংজ্ঞাটা কি হবে আমরা দেখি। ধরে নিচ্ছি f of x equal to x square minus 1 একটি ফাংশন। আমরা জানি এই ফাংশনের ডোমেন হচ্ছে x এবং রেঞ্জ হচ্ছে f of x। এই ফাংশনের x এর যে কোনো বাস্তব মানের জন্যই f of x এর মান পাওয়া যাবে। তাই x এর সকল মানকে আমরা বলছি ডোমেন, বা বাস্তব সংখ্যার সকল সেটই হচ্ছে, মানে বাস্তব সংখ্যার সেটই হচ্ছে এক ডোমেন। ফাংশনটির লেখচিত্রে কোনো ছেদ নেই, তৃতীয় যে ফাংশনটা, তাই এই ফাংশনটাকে আমরা বলছি অবিচ্ছিন্ন ফাংশন। এটাকে গাণিতিকভাবে আমরা কিভাবে দেখব, কোন একটা ফাংশন চিত্র নাই কেউ গাণিতিকভাবে বলা যায় যেটা বিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন। একটি ফাংশন কোনো ব্যবধিতে অবিচ্ছিন্ন হবে যদি ব্যবধির যে কোনো বিন্দুতে ফাংশনটির মান থাকে, সীমা মান নির্ণয় করা যায় এবং ফাংশনটির মান এবং সীমাস্থ মান সমান হয়। তাহলে কোনো ফাংশনের চিত্র নাই কেউ আমরা এটা বলতে পারবো যে ফাংশনটা বিচ্ছিন্ন কি অবিচ্ছিন্ন। অবিচ্ছিন্ন হলে কি হবে, নির্দিষ্ট ব্যবধির মধ্যে প্রত্যেক বিন্দুতে তার মান থাকবে, সীমা নির্ণয় করা যাবে এবং সীমাস্থ মান ফাংশনটির ওই নির্দিষ্ট বিন্দুতে একটি নির্দিষ্ট বিন্দুতে মান সমান হবে। মানে ব্যবধির কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে সীমাস্থ মান এবং ফাংশনের মান যদি সমান হয় তবে ফাংশনটা হবে অবিচ্ছিন্ন। যেমন f of x ফাংশনটির x is equal to a বিন্দুতে অবিচ্ছিন্ন হবে। এখানে আমরা একটা নির্দিষ্ট বিন্দু a বলছি। যদি a বিন্দুতে ফাংশনটি সংজ্ঞায়িত হয়, মানে f of a এর মান সংজ্ঞায়িত থাকে, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু a, f of x এর মান যদি বিদ্যমান থাকে, অর্থাৎ তার লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, ওই নির্দিষ্ট বিন্দুর বাঁ দিক থেকে যে সীমা বা সীমা এবং ডান দিকে সীমা পাওয়া যায়, এই দুটার মান যদি সমান হয় তাহলে তার লিমিটিং ভ্যালুটা পাওয়া যাবে। এই লিমিটিং ভ্যালু x is equal to a বিন্দুতে ফাংশনের মান সমান যদি হয় তবে ফাংশনটা হবে অবিচ্ছিন্ন। মানে লিমিট x টেন্ডস টু a f of x বাঁদিকে, এটা হচ্ছে ফাংশনের a বিন্দুতে লিমিটিং ভ্যালু। এই ভ্যালুটা তখনই পাওয়া যাবে যখন লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট সমান হবে। সেই লিমিটিং ভ্যালু a বিন্দুতে f of x ফাংশনের মানের সমান। মানে ফাংশনে যদি x এর পরিবর্তে a বসাই তাহলে একই মান পাওয়া যাবে। যদি এই কন্ডিশন তিনটা মানে কোনো ফাংশন, তবে সেই ফাংশনটা হবে অবিচ্ছিন্ন। কোথায়? a বিন্দুতে। তাহলে আমরা এখানে f of x একটা খণ্ডিত ফাংশন আছে, পিস ওয়াইজ ফাংশন বলে এটাকে। f of x equal to x square plus 1 যখন x এর মান নেগেটিভ হয়, f of x is equal to x হবে যখন x এর মান 0 থেকে 1 এর মধ্যে হবে, আবার f of x equal to 1 by x হবে যখন x এর মান 1 থেকে বড় হবে। এই ফাংশনটা x equal to 0 বিন্দুতে বিচ্ছিন্ন কিন্তু 1 বিন্দুতে অবিচ্ছিন্ন, এটা আমাদের দেখাতে হবে। তার মানে হচ্ছে x equal to 0 বিন্দুতে ফাংশনটির আমরা সেই তিনটা কন্ডিশন অ্যাপ্লাই করব। 0 বিন্দুতে সংজ্ঞায়িত কিনা সেটা দেখব,
এখানে দেখা যাচ্ছে 0 বিন্দুতে ফাংশনটা সংজ্ঞায়িত। x এর মান যদি 0 হয় তাহলে ফাংশনের মান হচ্ছে x। এখন এই বিন্দুতে আমরা লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট বের করব। যদি দুটো সমান হয় তবে ফাংশনটার x = 0 বিন্দুতে লিমিটিং ভ্যালু থাকবে এবং সেই ভ্যালু x এর পরিবর্তে 0 বসালে এখানে আমরা পাবো কত 0 একক 0 = 0। যদি লিমিটিং ভ্যালু সমান হয় তাহলে হবে অবিচ্ছিন্ন, আর যদি সমান না হয় তাহলে হবে বিচ্ছিন্ন। এখানে আমাদের টার্গেট হচ্ছে বিচ্ছিন্ন দেখাবো, তার মানে তিনটা কন্ডিশনের কোথাও এক জায়গায় ফেল করবে, এটা মিলবে না। কিন্তু x = 1 বিন্দুতে ফাংশনটা সংজ্ঞায়িত হবে, তার লিমিটিং ভ্যালু সমান থাকবে এবং ফাংশনাল ভ্যালুর সাথে লিমিটিং ভ্যালু সমান হবে। দেখি x = 0 বিন্দুতে f(x) এর মান হবে x এর সমান, কারণ এখানে তিনটা কন্ডিশন ছিল। একটা হচ্ছে x এর মান 0 থেকে কম হলে হবে x² + 1, 0 অথবা 0 থেকে বড় কিন্তু 1 অথবা 1 এর চেয়ে ছোট, এই ব্যবধিতে ফাংশনের সংজ্ঞায়িত হবে x²। তাহলে x = 0 বিন্দুতে f(x) আমরা লিখব দ্বিতীয় কন্ডিশন থেকে f(x) = x। এখন এখানে ফাংশনাল ভ্যালু নির্দিষ্ট বিন্দু x = 0 বিন্দুতে f(x) এর মানটা বের করব। তাহলে f(0) এখানে হয়ে যাচ্ছে 0, x এর মান 0 বসালে এখানে 0 হয়ে যাচ্ছে। এবার লেফট হ্যান্ড লিমিট আমরা বসাবো, x টেন্ডস টু 0 - 0 মাইনাস বলতে আমরা বুঝাচ্ছি x এর মান 0 থেকে কম। x এর মান যদি 0 থেকে কম হয় আমরা ফাংশন থেকে পাচ্ছি x এর মান 0 থেকে কম হলে x² + 1। এবার x² + 1 এ আমরা x এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে পাবো 1। কাজে এর লেফট হ্যান্ড লিমিট হচ্ছে 1। আমাদের ফাংশনাল ভ্যালুর সাথে এটা মিলছে না, কাজে আমরা নিশ্চিতভাবে বলতে পারি রাইট হ্যান্ড লিমিট যাই হোক না কেন ফাংশনটা বিচ্ছিন্ন হবে, অবিচ্ছিন্ন হবে না। রাইট হ্যান্ড লিমিট বের করলাম, সেটা রাইট হ্যান্ড লিমিট হচ্ছে আবার 0। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যেহেতু সমান হচ্ছে না, x = 0 বিন্দুতে ফাংশনটার লিমিট বিদ্যমান নেই। লিমিট বিদ্যমান না থাকলে ফাংশনাল ভ্যালু লিমিটের সাথে সমান হওয়ার কোনো প্রশ্ন আসে না। ফলে এখানে এই নির্দিষ্ট বিন্দু x = 0 তে ফাংশনটি বিচ্ছিন্ন হবে। এখন আমরা দেখব 1 বিন্দুতে x = 1 বিন্দুতে ফাংশনাল ভ্যালু f(x) = 1। x = 1 বিন্দুতে আমাদের ফাংশনটা ছিল f(x) = x, x এর পরিবর্তে 1 বসালে 1 আসে। আবার লেফট হ্যান্ড লিমিট বসাবো যখন x এর মান 1 থেকে কম 0 পর্যন্ত এর মান 1 ছিল, x ছিল। কাজে f(x) = x লিখে আমরা সেখানে মান বসাবো 1, তাহলে পাবো 1, লেফট হ্যান্ড লিমিট 1। রাইট হ্যান্ড লিমিট মানে 1 থেকে যখন বেশি হবে, 1 থেকে যখন বেশি হবে তখন আমাদের ফাংশনটার সংজ্ঞায়িত হচ্ছে 1/x দিয়ে। তাহলে আমরা f(x) এর পরিবর্তে 1/x লিখব, লিখে লিমিটিং ভ্যালু x এর পরিবর্তে 1 বসাবো, বসালে আমরা পাচ্ছি 1। তাহলে লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট = 1 হচ্ছে, তার মানে লিমিটিং ভ্যালু 1 এবং x = 1 বিন্দুতে ফাংশনটির ফাংশনাল ভ্যালু 1। লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট এবং ফাংশনাল ভ্যালুর সমান, কাজে ওই নির্দিষ্ট বিন্দু x = 1 এই বিন্দুতে ফাংশনটি অবিচ্ছিন্ন, কন্টিনিউয়াস। কোন একটা ফাংশন অবিচ্ছিন্ন হলেই অন্তরীকরণ যোগ্য হতে পারে, নাও হতে পারে, কিন্তু অন্তরীকরণ যোগ্য হওয়ার জন্য প্রথম শর্তই হচ্ছে ফাংশনটা অবিচ্ছিন্ন হতে হবে। এখন আমরা একটা সংজ্ঞা দেখব, f'(x) মানে ফাংশনটার অন্তরীকরণের সংজ্ঞাটা কিভাবে দেওয়া যায় সেটা আমরা দেখছি। যদি কোনো ফাংশন f'(x) এমনভাবে সংজ্ঞায়িত হয় যে f'(x) = limit h tends to 0 f(x + h - f(x/h)
তাহলে f প্রাইম x কে x এর সাপেক্ষে y ইকুয়াল টু f অফ x ফাংশনটির অন্তরজ বলা হয়। তার মানে হচ্ছে f প্রাইম x এটা যদি y ইকুয়াল টু f অফ x হয়, তবে তাকে আমরা অন্তরীকরণ করলে পাবো y প্রাইম x, y প্রাইম অফ x, অনেক সময় শুধু y প্রাইম দিয়ে লেখা হয়, ইকুয়াল টু f প্রাইম x। এটা সংজ্ঞায়িত হবে কিভাবে? x বিন্দুতে এবং x এর চেয়ে খুব নিকটবর্তী x প্লাস h বিন্দুতে ফাংশনের যে কোটের পার্থক্য হবে, সেই পার্থক্যকে h দিয়ে ভাগ করলে যে মানটা পাওয়া যাবে, সেই লিমিটিং ভ্যালুটি হচ্ছে f প্রাইম x এর মান। এটাকে বলা হয় ফাংশনের অন্তরজ বা অন্তরীকরণ সহগ। f প্রাইম x ফাংশনটির ডোমেন হচ্ছে x এর মানগুলি, যার জন্য লিমিটটা বিদ্যমান থাকে। মানে x এর যে মানের জন্য এই লিমিটের মান পাওয়া যাবে, ডান পাশের লিমিটের মান পাওয়া যাবে, সেটাই হচ্ছে ডোমেন। f প্রাইম x কে dy dx দ্বারা লেখা হয়, আবার কখনো d dx f of x আকারে লেখা হয়। এটাকে d dx করতে হবে, d by dx করলে ভুল হবে। আর শুধু y প্রাইম অথবা y প্রাইম x অথবা y1 দ্বারা সূচিত করা হয়। এখানে y1 দ্বারা dy dx কে বোঝানো যায়। বিভিন্ন রকম প্রতীকের মাধ্যমে f প্রাইম x কে লেখা হয়। dy dx, d dx of f of x, y প্রাইম y1, যে কোনো একটা ব্যবহার করলে হবে। সুতরাং dy dx equal to limit h tends to 0 f of x plus h minus f of x by h। এটাকে d dx f of x আকারে লেখা যাবে বাঁ দিকে, আর ডান দিকে আমাদের লিমিটিং ভ্যালু সেটা যা ছিল তাই রাখতে হবে। কোনো ফাংশনের অন্তরজ নির্ণয় করার প্রক্রিয়াকে অন্তরীকরণ বলা হয়। মূল নিয়মে কোনো ফাংশনের অন্তরজ নির্ণয় করার জন্য উপরোক্ত সংজ্ঞা ব্যবহার করা হয়। মানে যে লিমিট ব্যবহার করে যে আমরা অন্তরজ বের করবো, এটাকে আমরা বলছি মূল নিয়ম। এই মূল নিয়মের মাধ্যমে কিছু গাণিতিক সমস্যার সমাধান করে আমরা কাঙ্ক্ষিত মান বের করবো। সেই মানটাকে আবার পরবর্তীতে মূল নিয়মে না করে সরাসরি সূত্র হিসেবে প্রয়োগ করতে পারবো। এখানে লিমিটের মাধ্যমে আমরা বের করলাম। আবার কোন একটা ফাংশনের ঢাল বা স্পর্শকের নতি থেকেও বের করা যায়। স্পর্শকের নতি বা ঢাল বলতে সাধারণত আমরা কোনো একটা রেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ তৈরি করে তাকে যদি টেনে প্রকাশ করি, সেটাই হচ্ছে আমাদের ঢাল। এখানে y equal to f of x একটা বক্ররেখার উপর দুইটা বিন্দু নেব আমরা, p বিন্দু এবং তার খুব নিকটবর্তী আরেকটা বিন্দু হচ্ছে q। p বিন্দুর ভুজ x এবং কোটি যদি y হয়, তার নিকটবর্তী q বিন্দুর ভুজ হবে x plus del x। এখানে del x টা খুব ছোট্ট, tends to 0, এবং কোটি হবে y plus del y। তাহলে f of x plus del x মানে f of x যে ফাংশন, তার ডোমেন x কে যদি আমরা del x পরিমাণ বৃদ্ধি করি, তাহলে তার রেঞ্জ y, সেটা y এর সাথে del y পরিমাণ বৃদ্ধি পাবে। এখানে আমরা দেখছি যে একটা বক্ররেখা আছে, বক্ররেখার উপরে দুইটা বিন্দু, একটা p বিন্দু আর একটা q বিন্দু। p বিন্দুতে ভুজ x এর সাথে del x পরিমাণ যদি বৃদ্ধি করা হয়, তাহলে q বিন্দুর ভুজ পাবো আমরা x plus del x, আর p বিন্দুর কোটি হচ্ছে y। এখানে p বিন্দুর কোটির সাথে আমরা ধরে নিচ্ছি যে x এর সাথে সামান্য পরিমাণ ইনক্রিমেন্ট del x বসালে যে পরিমাণ বৃদ্ধি পায়, সেই বৃদ্ধিটা হচ্ছে del y। তাহলে q বিন্দুর ভুজ কত, কোটি কত হবে? y তো আগেই ছিল, তার সাথে del y যোগ হবে। এখন এই del x এর পরিমাণ যদি কম হয়, আস্তে আস্তে এটা শূন্যের কাছাকাছি চলে আসে, তাহলে q বিন্দু এবং p বিন্দু
প্রায় একটা আরেকটার উপর পড়বে, মানে সমপতিত হবে। সমপতিত হলে পিকিউ রেখাটি বক্ররেখার উপর একটা স্পর্শক হয়ে যাবে। পিকিউ রেখা যখন বক্ররেখার পি বিন্দুতে স্পর্শক হয়ে যাবে, সেই স্পর্শক এক্স অক্ষের ধনাত্মক দিকে যে কোণ তৈরি করে সেটাকে আমরা এখানে বলবো ঢাল বা ডিওয়াই ডিএক্স। এই ছেদক পিকিউ যখন স্পর্শক হয়ে যাচ্ছে তখন তার ঢালকে আমরা ডিওয়াই ডিএক্স দ্বারা প্রকাশ করব। এই ডিওয়াই ডিএক্স হচ্ছে কত? এই দুই বিন্দুর কোটির পার্থক্য বা ভুজের পার্থক্য। পি এবং কিউ বিন্দুর কোটির পার্থক্য ছিল এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স, আর ভুজের পার্থক্য ছিল কিউ বিন্দুর ভুজ ছিল এক্স প্লাস ডেল এক্স মাইনাস পি বিন্দুর ভুজ এক্স। তাহলে নিচে এক্স আর এক্স কেটে যাবে, থাকবে শুধু ডেল এক্স, আর উপরে থাকবে আমার এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। এখন এক্সকে যদি আমরা নির্দিষ্ট রেখে দিই, ডেল এক্সকে খুব ছোট করে ফেলি, শূন্যের কাছাকাছি করে ফেলি, তাহলে কিউ বিন্দু আস্তে আস্তে পি বিন্দুর দিকে অগ্রসর হয়ে পি বিন্দুর সাথে মিলে যাবে। সেক্ষেত্রে পি কিউ ছেদক পি বিন্দুতে স্পর্শক হয়। এটাকে আমরা লিমিটিং ভ্যালু যদি প্রয়োগ করি, মানে ডেল এক্সকে ক্ষুদ্র করতে করতে প্রায় শূন্যের নিকটবর্তী করে ফেলি। এবার দুই পাশে লিমিট বসাই। লিমিট ডেল এক্স টেন্ডস টু 0, del y by del x equal to limit del x tends to 0 f of x plus del x minus f of x by del x। এটা হচ্ছে বাঁ দিকের লিমিট del x tends to 0, del y del x আমরা dy dx লিখতে পারবো, আর ডান দিকে del x এর পরিবর্তে আমরা h ব্যবহার করব। del x tends to 0 না লিখে লিখবো h tends to 0। তাহলে আমাদের ডান দিকের আকারটা দাঁড়াবে কত? লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। এটা হচ্ছে মূল নিয়মের অন্তরীকরণের যে ফর্মুলা আগে দেখে আসলাম, সেই ফর্মুলা এর সাথে একই ফর্মুলা। ফলে একটা রেখার স্পর্শকের ঢাল থেকেও আমরা অন্তরীকরণ করতে পারবো এবং সরাসরি লিমিট ব্যবহার করে অন্তরীকরণ করতে পারবো। যখন যেটা প্রয়োজন হয় সেটা করা যাবে। আমরা সাধারণত মূল নিয়মে অন্তরীকরণ নির্ণয়ের সময় লিমিট ব্যবহার করে অন্তরীকরণের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব, কারণ স্পর্শক একে তার মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করাটা একটু সময় সাপেক্ষ বিষয়। পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ওই বিন্দুতে ফাংশনটির অন্তরজ মানের সমান হয়, অন্তরক সহগের সমান হয়। মূল নিয়মে সাইন এক্স এর অন্তরীকরণ করব, তার মানে লিমিট প্রয়োগ করে সাইন এক্স এর ডিওয়াই ডিএক্স নির্ণয় করব আমরা। ধরি এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কত হবে? সাইন এক্স প্লাস এইচ হবে। এখন এখানে আমরা লিমিট প্রয়োগ করব, ডি ডিএক্স এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এটা আমাদের মূল নিয়মের যে সংজ্ঞা শিখে আসলাম সেটা। এখন বাঁ দিকে লিখছি এফ অফ এক্স এর পরিবর্তে সাইন এক্স, আর ডান দিকে এফ অফ এক্স প্লাস এইচ এর পরিবর্তে সাইন এক্স প্লাস এইচ মাইনাস সাইন এক্স লিখলাম। এবার সাইন সি মাইনাস ডি এর আমাদের একটা সূত্র জানা আছে। সেই সূত্র অনুসারে সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু হচ্ছে 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি প্লাস সি মাইনাস ডি বাই 2 বিয়োগ সাইনের বিয়োগ, দুটা বিয়োগ থেকে আসে প্রথমে cos, অ্যাঙ্গেল দুইটার যোগের অর্ধেক, পরে আসে সাইন, অ্যাঙ্গেল দুইটার বিয়োগের অর্ধেক। এখানে 2 আমরা সামনে নিয়ে আসবো, আর অ্যাঙ্গেল দুটো যদি যোগ করে তাহলে হয় 2x প্লাস h। এটাকে আমরা পরবর্তীতে লিখবো x প্লাস h বাই 2 আকারে। এখানে x আর x কেটে যাবে, থাকবে h বাই 2 ডান দিকে। আলাদা করে দিয়ে
আমরা সাইন এস বাই টু এর নিচে এস বাই টু লেখার জন্য এখানে অতিরিক্ত টু দিয়ে গুণ করে নিচে হরকে হর 2 দিয়ে ভাগ করে দিলাম। ভাগ করে দিয়ে সাইন এস বাই টু এর নিচে এস বাই টু লিখবো, বসে লিমিট বসাবো, আর কজে সরাসরি লিমিট বসিয়ে দেবো। উপরের টু নিচের টু কেটে দিলে আমাদের থাকে লিমিট s টেন্ডস টু 0 cos x plus s by 2 into limit s by 2 sin s by 2 by s by 2। এখানে লিমিটিং ভ্যালু বসানোর জন্য দ্বিতীয় অংশে আমরা s by 2 টেন্ডস টু 0 লিখছি, যেহেতু s টেন্ডস টু 0 s by 2 টেন্ডস টু 0 হবে। এবার আমরা লিমিট বসাবো। প্রথম অংশে যদি h এর পরিবর্তে 0 বসিয়ে দেই থাকবে cos x, আর দ্বিতীয় অংশে লিমিট বসালে হবে 1, তাহলে আমরা পাচ্ছি cos x plus 1। সুতরাং ddx cos x sin x equal to হচ্ছে cos x। পরবর্তীতে আমরা এটাকে সরাসরি ফর্মুলা হিসেবে ব্যবহার করব। এখন আমরা মূল নিয়মে e to the power x এর অন্তরজ নির্ণয় করব। e to the power x একটি সূচকীয় ফাংশন। সূচকীয় ফাংশনের অন্তরীকরণ করলে তার মানের কোনো পরিবর্তন হয় না, সেটা আমরা এখন দেখব। ধরি e to the power x is equal to e to the power f of x is equal to e to the power x, তাহলে f of x plus h হবে e to the power x plus h। e to the power x plus h কে আমরা লিখব e to the power x into e to the power h। তারপর মূল নিয়মের যে সূত্র সেই সূত্রটা লিখব, লিখে f of x plus h এবং মাইনাস f of x এর মান ডান পাশে বসাবো। ডান পাশে বসানোর পর ডান পাশ থেকে আমরা e to the power x কমন নেব। e to the power x কমন নিলে থাকবে e to the power x into e to the power h minus 1 by h। এখন e to the power h কে আমরা সূচকীয় যে ফর্মুলা সেই ফর্মুলা ফেলবো। e to the power h equal to 1 plus h by factorial 1 plus h square by factorial 2 plus h cube by factorial 3 up to infinitive, সেই সূত্রটা আমরা এখানে লিখব। সূত্র লিখে -1 যেটা ছিল সেটা ডান দিকে লিখব। এবার সবশেষ বাঁদিকে ব্র্যাকেটের ভিতরে বাঁদিকে 1 এবং ডান দিকের -1, প্লাস মাইনাস কেটে যাবে, থাকবে কত h by factorial 1 plus h square by factorial 2 plus h cube by factorial 3। এরপর আমরা উপর থেকে h কমন নেব। উপর থেকে যদি h কমন নেই তাহলে থাকবে কত 1 h into e to the power x plus 1 plus h by factorial 2 plus h square by factorial 3 plus h এর পাওয়ার আসবে তারপর কত h cube by factorial 4, এভাবে ইনফিনিটি পর্যন্ত আসতে থাকবে। এখন আমার লিমিট হচ্ছে উপরে যে h কমন ছিল আমাদের সেই h নিচের h এর সাথে কেটে দিচ্ছি। তারপর লিমিট হচ্ছে h এর উপরে h টেন্ডস টু 0। যেহেতু h টেন্ডস টু 0 খুব ক্ষুদ্র সংখ্যা, তাকে যদি আরো পাওয়ার দেওয়া হয়, স্কোয়ার করা হয়, সেটা আরো ক্ষুদ্র হয়ে যাবে, কিউব করা হলে আরো ক্ষুদ্র হয়ে যাবে। তাই h এবং তার উচ্চতর ঘাতগুলো আমরা বাদ দিতে পারি, শূন্য বিবেচনা করতে পারি। তাহলে আমাদের থাকে e to the power x আর একটা 1 থাকে। লিমিট বসানোর পরে তাহলে আমরা পাবো e to the power x plus 1 plus 0 0 ইনফিনিটি পর্যন্ত। সুতরাং ddx e to the power x equal to e to the power x, অর্থাৎ সূচকীয় ফাংশন e to the power x কে অন্তরীকরণ করলে যা ছিল তাই থাকবে, x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আর কোনো পরিবর্তন হবে না। তো এখানে আমরা যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম এগুলি যদি তোমরা মনোযোগ দিয়ে আরো একবার দেখো তাহলে আশা করি মূল জিনিসটা বুঝে অনেক সমস্যার সমাধান করতে পারবে।
এবং পরবর্তীতে আমরা অন্তরীকরণ নিয়ে আরও কথা বলবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ।